নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে হঠাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হলো। ইতিমধ্যেই গত মার্চ মাস থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 7ই মার্চ থেকে এই প্রকল্পে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়। মার্চ মাসে অনেকে টাকা পেয়েছে, আবার প্রচুর সংখ্যক আবেদনকারী মার্চ মাসে টাকা পায়নি। এখনও পর্যন্ত টাকা পায়নি এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এপ্রিল মাসেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। বেশ কিছু আবেদনকারী ইতিমধ্যেই মার্চ মাসের পর এপ্রিল মাসে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছে। তবে এখনও পর্যন্ত একটি কিস্তির টাকাও পায়নি এমন আবেদনকারীর সংখ্যা প্রচুর রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এবারে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কোন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, কী কী পরিবর্তন আসলো টাকা দেওয়ার ক্ষেত্রে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটা তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো এবং টাকা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, গত মাসে অর্থাৎ মার্চ মাসে বাংলা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন জেলায় জেলায়। যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল এবং এই কাজটা পরিচালনা করছিল WBIFMS, পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন একটা শাখা। তো সেখান থেকে অনেককে SMS পাঠানো হয়েছিল। এই টাইপের SMS: ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম, এবং যে ট্রেজারি থেকে টাকাটা ছাড়া হচ্ছিল সেই ট্রেজারির নাম এখানে উল্লেখ করা ছিল। সেই সঙ্গে অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের শেষ কিছু সংখ্যা এখানে উল্লেখ করা থাকতো, ঠিক আছে, এবং সেই সঙ্গে ডেটটা দেওয়া থাকতো। দেখতে পাচ্ছ SMS-এর ক্ষেত্রে 19শে মার্চ 2026 তারিখে টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে, WBIFMS এটা লেখা থাকতো। এবার কিন্তু নিয়ম পরিবর্তন করলো রাজ্য সরকার। এবার আর ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এবার কি হচ্ছে, DBT ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। DBT পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কিন্তু আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারীদের টাকা পৌঁছাচ্ছে। এবারে এপ্রিল মাসে যে টাকাটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু WBIFMS থেকে কোনো SMS পাঠানো হচ্ছে না, সরাসরি আবেদনকারীর যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক থেকে SMS ঢুকছে। দেখতে পাচ্ছ এই আবেদনকারীর SBI-তে অ্যাকাউন্ট ছিল, তো সেখান থেকে SMS-টা পাঠানো হয়েছে: ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹1500 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারের শেষ কিছু সংখ্যা এখানে উল্লেখ করা ছিল, সিকিউরিটির কারণে এগুলো হাইড করা আছে। এবং এই আবেদনকারীর টাকা ঢুকেছে 13ই এপ্রিল 2026 তারিখে, SBI লেখা রয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার কিন্তু WBIFMS থেকে কোনো SMS পাঠানো হচ্ছে না, কারণ এবার কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। ট্রেজারির মাধ্যমে আর টাকা দেওয়া হচ্ছে না, সরাসরি আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারীদের টাকা পৌঁছাচ্ছে। এবারে বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, এই যে DBTর মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা পৌঁছাচ্ছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। অনেক আবেদনকারী ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা এবার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যে অ্যাকাউন্টটা সে ইউজ করে না, অনেক দিন ধরে হোল্ড হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু অনেকের টাকা ঢুকছে, এমন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এর কারণ কি? দেখো বন্ধুরা, DBTর মাধ্যমে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু সরাসরি আবেদনকারীর আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। এবারে আধার সিডিং বিষয়টা কি? দেখো, একজন আবেদনকারীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে। কারোর SBI-তে অ্যাকাউন্ট আছে, সেই সঙ্গে PNB পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে, কারোর এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সেখানে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আবার ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। এরকম বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। এবার প্রত্যেকটা ব্যাঙ্কের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করা আছে। আধারটা কী কারণে লিঙ্ক করা আছে? KYCর জন্য কিন্তু আধার প্রত্যেক ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে। আর একটা বিষয় হচ্ছে আধার সিডিং, ঠিক আছে, ভালো করে বুঝবে তোমরা যে আধার লিঙ্ক এটা কিন্তু আলাদা একটা বিষয়, আর আধার সিডিং, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা একটা বিষয়। আধার লিঙ্কটা প্রত্যেক ব্যাংকের সঙ্গেই করা থাকে, কিন্তু আধার সিডিং কিন্তু যে কোনো একটা ব্যাংকের সঙ্গে করা থাকে।
এবং যে ব্যাংকের সঙ্গে তোমাদের আধার সিডিং করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি টাকাটা আসবে, অর্থাৎ সরকার থেকে ডিবিটির মাধ্যমে যে টাকাটা ছাড়া হবে সেটা কিন্তু সেই আধার সিড করা ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। এবারে তোমাদের ডিবিটির টাকাটা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ আধার সিড করা ব্যাংক অ্যাকাউন্ট কোনটা তোমাদের, সেটা কীভাবে চেক করবে? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই তার অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের চেক করতে হবে। এই ওয়েবসাইটটিকে তোমাদের আধার নাম্বার ইনপুট করতে হবে, একই সঙ্গে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি সাবমিট করে তোমাদের দেখতে হবে যে তোমাদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কোন ব্যাংকের সঙ্গে আধারটা সিড করা আছে, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমাদের টাকাটা আসবে। এগুলো তোমরা চেক করে নেবে। যদি তোমাদের এ বিষয়ে একটা ভিডিও প্রয়োজন হয় যে কীভাবে চেক করতে হয় যে আধার সিড করা আছে কোন ব্যাংক অ্যাকাউন্টে, তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো। যুবসাথী প্রকল্পে কিন্তু নিয়ম পরিবর্তন হয়ে গেছে। আগে তোমাদের ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হতো, এখন কিন্তু আর ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে না, আধার সিডিংয়ের মাধ্যমে অর্থাৎ তোমাদের ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে।